জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমি থাকবো। আমাদের আজকের আলোচনার অনার্স তৃতীয় বর্ষের কোর্স নম্বর 23-16-09। আমাদের কোর্সের নাম সমকালীন বিশ্বের সংখ্যালঘু মুসলিম। আমাদের লেকচার নাম্বার 09। আমাদের লেকচারের শিরোনাম নেপালে ইসলামের বিস্তার ও মুসলিমদের অবস্থা। আর আজকে আমি তোমাদের সাথে থাকবো, আমি জে মোস্তাফিজুর রহমান মিঠু, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় নেপাল ইসলামের বিস্তার ও মুসলিমদের অবস্থা। তারপর আমরা জানি যে নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ, যেটা চীন এবং ভারত সীমান্তবর্তী বা চীন এবং ভারতের মধ্যবর্তী একটা দেশ হচ্ছে নেপাল। তার পূর্বে আমরা যদি দেখি যে নেপাল ভারতবর্ষের দীর্ঘদিন মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল বা মুসলিম শাসনাধীন ছিল ভারত দীর্ঘদিন ধরে। কিন্তু পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী একটা অঞ্চল নেপাল এমন একটা অঞ্চল যেখানে কখনোই যে অঞ্চলটি কোনো মুসলিম শাসনের অধীনে আসে নাই। এশিয়ার একটাই দেশ কিংবা নেপাল এমন একটা ভূখণ্ড যার পার্শ্ববর্তী বৃহৎ অংশ মুসলিম শাসনাধীন ছিল, কিন্তু এক্সেপ্ট নেপাল কখনো কোনো মুসলিম শাসনের অধীনে আসে নাই। সুতরাং নেপালে ইসলামের বিস্তার হয়েছে অনেক ধীরে বা অনেক ধীর পর্যায়ে, এবং সেখানে স্থায়ীভাবে মুসলিমদের শাসন যেহেতু প্রতিষ্ঠিত ছিল না কখনো, সুতরাং মুসলিমদের অবস্থা সেখানে অনেকটাই সংখ্যালঘু, এবং মুসলমানদের অবস্থা কিন্তু অন্যান্য অঞ্চলে, এশিয়ার অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক খারাপ নেপালে। এবং নেপালের মুসলিমরা মানুষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদের সুযোগ সুবিধা ভোগ করে থাকে। আমরা নেপালের যে আমাদের আজকের আলোচনার বিষয় সেই নেপাল, আমরা নেপালের একটা অবস্থান দেখে নেই। নেপাল, আমরা নেপালের এখানে মানচিত্র দেখতে পাচ্ছি। আমরা যদি নেপালের ভারতের উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম বেষ্টিত নেপাল দক্ষিণ এবং পূর্ব পশ্চিম, এবং তার উত্তরে তিব্বত এবং চায়না অঞ্চল বেষ্টিত, এবং সিকিমের কিছু অংশ। এটা হচ্ছে পুরো নেপাল সারাউন্ডিং বাই আদার্স স্টেটস, চায়না অর ইন্ডিয়া। এভাবে নেপাল একটা ভূবেষ্টিত দেশ নেপাল। এবং আমরা জানি যে নেপাল বিখ্যাত সারা পৃথিবীব্যাপী তার হিমালয়ের জন্য, যাকে বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। আমরা এখন সেই হিমালয়ের একটা ছবি দেখি। হিমালয় পৃথিবীর সর্ববৃহৎ মাউন্টেন যে এই হিমালয় পর্বত বা মাউন্ট এভারেস্ট যেটা বলা হয়। এবং এই হিমালয় পৃথিবীর সকল দেশের টুরিস্টদের কাছে একটা আকর্ষণীয় স্থান। আমরা যেটা বলবো আকর্ষণীয় স্থান, মানে সবাই পর্যটকদের কাছে একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই নেপাল। নেপালের এই এভারেস্ট অঞ্চল। এই যে একজন অনেক যারা মাউন্টেন ক্লাইম করে, মাউন্টেন তারা যারা পর্বত উঠে, তারা এখানে হয়তো প্রশিক্ষণরত একজন প্রশিক্ষণার্থী আমরা এখানে তার ছবি দেখছি। আমরা নেপাল সম্পর্কে একটু আলোচনা করি। নেপাল ভারত এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যবর্তী স্থানে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত সার্কভুক্ত একটি দেশ হচ্ছে এই নেপাল। সুতরাং ভারত এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যবর্তী স্থানে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশ এই নেপাল। দেশটির প্রায় 80% অঞ্চলই পাহাড়িময়। সুতরাং নেপাল একটা পর্বত বেষ্টিত বা পর্বতময় একটা দেশ। এর বাকি 20% বা নেপালের বাকি অংশ সমতল, জলাভূমি এবং নদ নদী দ্বারা বেষ্টিত। সুতরাং নেপাল কিন্তু খুব অল্প পরিসরের জায়গা কিন্তু সমতল ভূমি। এবং নেপালের নামটি যেভাবে এসেছে সেটা হচ্ছে নেপাল একটা উপত্যকা অথবা কাঠমান্ডু উপত্যকা থেকে এই নেপাল নামটি এসেছে। সুতরাং আমরা নেপাল যে নাম, এই নেপাল নামটি আমরা সহজে বলতে পারবো নেপাল নামটি হচ্ছে কাঠমান্ডু উপত্যকা অথবা নেপাল উপত্যকা থেকে এই নেপাল নামটি এসেছে। নেপালের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং নেপাল আমরা বলবো যে এশিয়ার সাংবিধানিক একটা হিন্দু রাষ্ট্র ছিল, এখন নাই, হিন্দু রাষ্ট্র ছিল এই নেপাল। মুসলিম ছিল সংখ্যায় দ্বিতীয় সংখ্যালঘু সম্প্রদায়। আমরা যেটা বললাম যে পৃথিবী এশিয়ার সাংবিধানিক একটা হিন্দু রাষ্ট্র ছিল এই নেপাল। কিন্তু 2016 সালের 18ই মে 2016 সালের 18ই মে সাংবিধানিক
হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন নেপাল। সেখান থেকে নেপাল একটা সেকুলার রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বা পরিচিত সমগ্র পৃথিবীব্যাপী। আমরা এখন দেখব যে নেপালে ইসলাম প্রচার এবং প্রসারের কয়েকটি পর্যায়। আমরা এখন সেটা দেখবো যে নেপালে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এবং কিভাবে প্রসার হয়েছে, নেপালে বর্তমান মুসলিমদের অবস্থা কি, আমরা সেই সম্পর্কে এখন একটু জেনে নেব। নেপালে ইসলামের প্রচার বা মুসলিমদের আগমন। নেপালে মুসলিমদের আগমনের ইতিহাস খুবই চমকপ্রদ। আমরা বলবো যে নেপালে মুসলিমদের ইতিহাসের নেপালে মুসলিমদের আগমন বিস্তার একটা চমকপ্রদ ঘটনা। এম আলী কেতানি তার দ্য মুসলিম মাইনরিটিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে এই বইতে তিনি বললেন যে দ্য ফার্স্ট মুসলিমস প্রেজেন্স ইন নেপাল, প্রথম মুসলিম নেপালে প্রথম মুসলিমদের উপস্থিতি অকাট উপস্থিতি অব দ্য নেপালে মুসলিমদের উপস্থিতি ঘটেছে বা অকাট ঘটেছে অব দ্য 14th সেঞ্চুরি 14th শতাব্দে when সুলতান শামসুদ্দিন বাংলা যে সুলতান ছিল বেঙ্গল সুলতান শামসুদ্দিন লঞ্চ এন্ড অ্যাটাক যে মানে তো সামরিক অভিযান পরিচালনা করছিল কোথায় এট দ্য কাঠমান্ডু ভ্যালি। কাঠমান্ডু ভ্যালিতে প্রথম এই বাংলা সুলতান সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ইনি প্রথম নেপালে কাঠমান্ডুতে অভিযান পরিচালনা করে কাঠমান্ডু উপত্যকায় বা কাঠমান্ডু ভ্যালিতে। তবে ইতিহাসবিদ আব্দুল করিম তার যে বিখ্যাত বই তার বাংলার ইতিহাস সুলতানি আমল এই গ্রন্থে এই আক্রমণের সময়কাল কিন্তু 1350 বলে উল্লেখ করেছেন। এই সময় নেপালের রাজা ছিলেন কিন্তু এ নিয়ে অনেক তিনি এই সময় নেপালের রাজা ছিলেন জয়রাজ মল্ল পশুপতিনাথ। নেপালের রাজা ছিল জয়রাজ মল্ল পশুপতিনাথ। যখন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপাল 1350 আব্দুল করিমের মতে 1350 সালে যখন তিনি এই নেপাল আক্রমণ করছেন সামরিক অভিযান পরিচালনা করেছেন তখন নেপালের রাজা ছিল জয়রাজ মল্ল পশুপতিনাথ। নেপালের রাজা জয়রাজ পশুপতিনাথ। ইলিয়াস শাহ নেপাল আক্রমণ করে তিনি প্রচুর ধন সম্পদ নিয়ে ফিরে আসেন। নেপাল আক্রমণ করছে ইলিয়াস শাহ এবং নেপাল থেকে তিনি প্রচুর ধন সম্পদ নিয়ে আবার বাংলা ফিরে এসেছে, যেহেতু বাংলার পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে নেপাল। কাঠমান্ডুর নিকট স্বয়ম্ভূনাথ মন্দিরের এক শিলালিপিতে কিন্তু এই আক্রমণের বিবরণ আছে। কাঠমান্ডু বর্তমান আধুনিক কালে যে কাঠমান্ডু শহর এর নিকটবর্তী স্বয়ম্ভূনাথ একটা বিখ্যাত মন্দির নেপালে, এবং এই মন্দিরের এক শিলালিপিতে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ নেপাল আক্রমণের বিবরণ আছে। তার এই সুতরাং এই বিবরণ আছে, তার এই বিবরণ পরবর্তীতে এই অঞ্চলে মুসলিম আগমনের পথ প্রশস্ত করেছে। তার এই অভিযান মানে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ যে নেপালে এই অভিযান পরিচালনা করছে, তিনি নেপাল অভিযান করছে, প্রচুর অর্থ সম্পদ নিয়ে আবার বাংলায় ফিরে এসেছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ কিন্তু নেপালে স্থায়ীভাবে মুসলিম শাসন বা তার সাম্রাজ্যভুক্ত করে নাই। তার প্রধান কারণ হচ্ছে গোর্খা বাহিনীর ভয়ে। যাই হোক, শামসুদ্দিন ইলিয়াস শাহ হয়তো বা সেখানে তার সাম্রাজ্যভুক্ত করে নাই নেপালকে, কিন্তু তিনি যে অভিযান পরিচালনা করেছেন এবং জয়ী হয়েছেন জয়রাজ পশুপতিনাথ তিনি পরাজিত হয়েছেন তার শাসনামলে। কিন্তু এই শামসুদ্দিন ইলিয়াস শাহ সেই যে অভিযান পরিচালনা যা পরবর্তীতে এই অঞ্চলে দ্যাট মিন্স নেপাল অঞ্চলে মুসলমানদের আগমনের পথকে অনেকটা প্রশস্ত করে দিয়েছিল। সুতরাং আমরা প্রথম পর্যায়ে মুসলিমদের অভিযান বা মুসলিম মার্চ ইন নেপাল আমরা এটা বলতে পারবো শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। দ্বিতীয় পর্যায়ে নেপালে মুসলিমদের সম্প্রদায় বা মুসলিমদের আগমন ঘটেছে বাংলা এবং ভারতের মতো নেপালেও ইসলামের দাওয়াত পৌঁছেছে প্রাথমিক পর্বে। বাংলা এবং ভারতে যে সময়ে ইসলামের দাওয়াত পৌঁছেছে নেপালেও ঠিক একই সময়ে মুসলিম বা ইসলামের দাওয়াত পৌঁছেছে। তা ছিল একেবারে ধর্মপ্রচারক, মুসলিম বণিক ও মুসলমানদের স্বাভাবিক লেনদেনের মাধ্যমে। সুতরাং এই যে নেপালে ইসলামের প্রভাব বা ইসলাম পৌঁছেছে এটা কাদের মাধ্যমে? ধর্মপ্রচারকদের মাধ্যমে। বিভিন্ন পীর আউলিয়া তাদের ধর্ম প্রচার বা যেসব দরবেশরা ধর্ম প্রচারের জন্য বেরিয়েছিল তাদের মাধ্যমে নেপালেও ইসলামের প্রসার ঘটেছে। এবং তারপরে মুসলিম বণিক বিভিন্ন আমরা জানি যে সেই ইসলামের সূচনা কাল থেকে কিংবা তার পূর্ব থেকেই গোটা বা সমুদ্র জলপথের বাণিজ্য এককভাবে নিয়ন্ত্রণ করত আরব বণিকরা, এবং এই আরব বণিকরা সমগ্র পৃথিবীব্যাপী বাণিজ্য করত। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার সমগ্র বৃহৎ অঞ্চল ব্যাপী এই আরব বণিকদের বাণিজ্যিক যোগাযোগ ছিল, এবং তারই সূত্র ধরে তারা যেহেতু বাংলায় বাণিজ্য করছে সুতরাং তারা সেই একই সময় মুসলিম বণিকরা কিন্তু নেপালেও চীন কিংবা নেপালেও মুসলিম বণিকরা বাণিজ্যের জন্য বাণিজ্য পরিচালনা করছে। এবং সেই মুসলিম বণিকদের একসময় তারা নেপালে থেকে গেছে, নেপালের প্রাকৃতিক সৌন্দর্য তারা মুগ্ধ হয়েছে, ওইখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে, তাদের মাধ্যমে নেপালে ইসলামের প্রচার ঘটেছে। আবার তাছাড়া আমরা বলবো যে মুসলমানদের স্বাভাবিক লেনদেনের মাধ্যমে দ্যাট মিনস যেহেতু পার্শ্ববর্তী একটা বৃহৎ মুসলিম অঞ্চল একসময় বাংলা
তার পরবর্তীতে সমগ্র ভারত মহাদেশ মুসলিম শাসনাধীন। এবং নেপাল যেহেতু পার্শ্ববর্তী একটা দেশ, সুতরাং স্বাভাবিকভাবে রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো লেনদেন, সামরিক হোক, যোগাযোগ ঘটেছে এবং একটা স্বাভাবিক মুসলমানদের সাথে স্বাভাবিক লেনদেন ঘটেছে এবং এর মাধ্যমে নেপাল ইসলামের বিস্তার বা প্রসার ঘটেছে। সপ্তম ও অষ্টম শতকে নেপালের সেবিজ রাজা, নেপালের যে সেবিজ রাজা ছিল, ভারতীয় মুসলিম সেনাদেরকে, ভারতের যে সময় ভারত অঞ্চলে, আমরা কখন বলবো যে অষ্টম শতকে, ঠিক আছে, অষ্টম শতকে ভারতের মুসলিম সেনাদেরকে নেপালের সেনাদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন নেপালের সেবিজ রাজা। তিনি সেই প্রাচীন বলবো যে প্রাচীন আমাদের অষ্টম, সপ্তম এবং অষ্টম শতকে, সুতরাং প্রারম্ভিক ইসলামের প্রারম্ভিক পর্যায়ে সেইখানে মুসলিম সেনাদের, যেসব মুসলিম সেনানায়ক ছিল, সেনাধ্যক্ষ ছিল, তাদেরকে নেপালে আমন্ত্রণ জানিয়েছিল নেপালের সেবিজ রাজা। কারণ নেপালের যে স্থানীয় যে সামরিক বাহিনী, তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। তাদের অনেকেই নেপালে এইসব যেসব মুসলিম সেনা অধ্যক্ষ নেপালে গেছিল, তারা অনেকে আর নেপাল থেকে ব্যাক করে নেয়, কাম ব্যাক করে নেয়, সেখানে নেপালে স্থায়ীভাবে তারা বসতি স্থাপন করেছিল, নেপালে থেকে গেছিল এবং নেপালে একসময় শেষ হবে, একসময় মুসলিম বসতি এবং মুসলিম কমিউনিটি গঠনে তারা উল্লেখযোগ্য অবদান রেখেছিল। সুতরাং দ্বিতীয় পর্যায়ে আমরা বলবো ব্যবসায়ী বা বণিক বা প্রাথমিক পর্যায়ে, এটা হচ্ছে সপ্তম বা অষ্টম শতাব্দীতে, এবং সামরিক বাহিনীর মাধ্যমে অনেক সময় নেপাল ইসলামের বিস্তার ঘটেছে। তৃতীয় পর্যায়ে আবার অনেক ঐতিহাসিকের মতে, তৃতীয় পর্যায়ে 1300 শতকে বখতিয়ার খলজি তিব্বত অভিযান যখন ব্যর্থতা পর্যবেসিত হয়েছিল, তখন তার কিছু সৈন্য দলচ্যুত হয়ে নেপালে গমন করেন। আমরা জানি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1206 সালে বাংলা জয় করে তিনি তার সাম্রাজ্য নেপাল তিব্বতে তিনি তার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিজেই সহ সৈন্যবাহিনী মার্চ করেছিলেন। এবং আমরা জানি যে তার সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিব্বত অভিযান চরম ব্যর্থতা পর্যবেসিত হয়েছিল এবং অতিরিক্ত ঠান্ডার জন্য কিংবা প্রাকৃতিক বৈরী আবহাওয়ার জন্য বখতিয়ার খলজি সেই তিব্বত অভিযান ব্যর্থ হয়েছিল। এবং বলা হয় তার বখতিয়ার খলজির মাত্র কোনো ঐতিহাসিক যে অল্প কিছু সংখ্যক সৈন্য জীবিত হয়ে ফিরে আসতেছিল এবং এই অভিযানে কিন্তু ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি নিহত হয়েছিলেন। কিন্তু যখন এই বিপরীত আবহাওয়ার জন্য অনেকে আর নেপাল থেকে বাংলা অঞ্চলে ফিরে আসে নাই। তার সেই অভিযানে দলছুট কিছু সৈন্যবাহিনী, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি সে সামরিক বাহিনীর কিছু দলছুট সদস্য কিন্তু তার দল ত্যাগ করে নেপালে আশ্রয় নিয়েছিল এবং তারা নেপালে হয়ে আর কখনো বাংলায় ফিরে আসে নাই, কিংবা নেপালে তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল এবং তাদের মাধ্যমে নেপালে ইসলামের বিস্তার বা প্রসার ঘটেছিল, আমরা সেই কথা বলতে পারি। সুতরাং তৃতীয় পর্যায়ে 13 শতকে বখতিয়ার খলজি যখন বাংলা জয় করছে, তার পরবর্তীতে বখতিয়ার খলজি নেপাল অভিযানের সময় দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে মুসলিমদের অভিবাসন ঘটেছে নেপালে। চতুর্থ পর্যায়ে নেপালে ইসলামের বিস্তার বা প্রসার ঘটেছে মূলত পঞ্চদশ শতকের শেষ এবং 16 শতকের শুরুতে। 15 শতকের শেষের দিকে এবং 16 শতকের শুরুতে কাঠমান্ডু উপত্যকায় প্রথম বড় ধরনের মুসলিম আগমন ঘটেছিল। পঞ্চদশ 15 শতকের শেষ এবং 16 শতকের শুরুতে কাঠমান্ডু উপত্যকায় প্রথম বড় ধরনের মুসলিমের আগমন ঘটে। এই সময় নেপালের রাজা ছিলেন বা নেপালের রাজা ছিলেন রত্নমালা। তিনি ছিলেন নেপালের শাসক, ছিলেন এই রত্নমালা নেপালের শাসক। প্রথম দিকে এই সকল মুসলমানরা ছিল মূলত কাশ্মীরি বণিক এবং তিব্বতী হয়ে কার্পেট ও উলের ব্যবসা, বস্ত্র বিক্রির জন্য বিদেশিরা এই নেপালে আগমন করেছে, বিক্রির উদ্দেশ্যে এরা নেপালে আগমন করেছে। সুতরাং আমরা বলবো যে পঞ্চদশ শতকের শেষ এবং 16 শতকের শুরুতে বড় ধরনের মুসলিম অভিবাসন ঘটেছে নেপালে। তার প্রধান কারণ হচ্ছে বণিকের বেশে। কারণ আমরা এই সময় বলবো যে এই সময় কাঠমান্ডু বা নেপাল উপত্যকায় বড় ধরনের মুসলিম অভিবাসন ঘটেছে মূলত রাজা রত্নমালার সময়। এই প্রথম দিকের এই সকল মুসলিমরা প্রাথমিক পর্যায়ে এই 2 শতকের শুরু থেকে মিলে যা প্রথম পর্যায়ে যেসব মুসলিম নেপালে অভিবাসী হয়েছে, মাইগ্রেট পিপলস মুসলিমস হয়েছে, এই সকল মুসলিমরা অধিকাংশ কোথাকার ছিল, মূলত ছিল কাশ্মীরি বণিক। আমরা এবং তিব্বত হয়ে এই কাশ্মীরি বণিকরা কি করতো যে তিব্বত হয়ে কার্পেট এবং উলের বস্ত্র বিক্রির উদ্দেশ্যে তারা মূলত এই নেপালে আগমন করেছিল। আমরা জানি যে কাশ্মীর উল বা বস্ত্রের জন্য তারা খুবই ওয়াইড ফেমাস, তারা পৃথিবী ব্যাপী বিখ্যাত এই কাশ্মীরি বণিকরা, বিশেষ করে তাদের এই বিভিন্ন উলেন বস্ত্র এবং মখমলের জন্য। এবং এইটার জন্য বিক্রির উদ্দেশ্যে কিন্তু তারা এই ভারতবর্ষে দ্যাট মিনস তিব্বত হয়ে এই নেপালে তারা স্থায়ীভাবে এসেছিল এবং এই ব্যবসার জন্য তারা নেপালে দীর্ঘদিন অবস্থান করেছে। একসময় তারা নেপালে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে এবং তারা একসময় মুসলিম কমিউনিটি গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছে এই বণিকরা। বিশেষত কারা? এই কাশ্মীরি বণিক, যারা নেপাল তিব্বত হয়ে কার্পেট এবং উলের বস্ত্র বিক্রির জন্য এই নেপালে আগমন করেছিল।
পঞ্চমত আমরা যেটা বলবো, ইসলামের প্রচার ও প্রসারের জন্য আউলিয়া কিরামের আগমনের কারণ জানা যায়। আগমনের ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আউলিয়া কিরামের আগমনের কথা আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি। বিভিন্ন সময় ইসলামের প্রচার ও প্রসারের জন্য আউলিয়া কিরামের আগমনের কথা আমরা বিভিন্ন সময় জানতে পারি। বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে মূলত বিভিন্ন মাধ্যমে। তার ভিতরে একটা মাধ্যম, বড় অংশ, যেমন আউলিয়া কিরাম। যেমন বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে কিন্তু মুসলিম অভিযানের পূর্বে এখানে কিন্তু আউলিয়া কিরাম, ফকির, দরবেশদের মাধ্যমে ইসলামের ব্যাপক বিস্তার ঘটেছিল। তার বড় প্রবণ যেমন সিলেট অঞ্চলে দেখবো যে শাহজালালের মাধ্যমে তার সময় যেসব আউলিয়া দরবেশ তারা পৃথিবীর সমগ্র এসেছিল ইয়েমেন থেকে, তারা পরবর্তীতে সমগ্র বাংলা ব্যাপী, ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং তারা ইসলামের প্রচারে বিশেষ ভূমিকা রেখেছিল। এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য আউলিয়া কিরামের আগমনের কথা আমরা শুরু থেকেই জানতে চাই সব অঞ্চলে। তো শামসুদ্দিন শামীম সিদ্দিকী একজন বিখ্যাত ইতিহাসবিদ। তিনি নেপালের কাশ্মীরের নিয়ে তার লেখা বা নেপাল নিয়ে তার স্টাডি একটা আর্টিকেলে তিনি সেখানে বলছেন যে শামীম সিদ্দিকা, তিনি বলছেন দ্য ফার্স্ট ব্যাচ অফ মুসলিমস কাম উইথ কাশ্মীর। এখানে তিনি বলছেন যে দ্য ফার্স্ট ব্যাচ অফ মুসলিমস, মুসলিমদের প্রথম ব্যাচ কাম উইথ কাশ্মীর সেন্ট। বলছেন যে কাশ্মীর, এই যে ফার্স্ট ব্যাচ অফ মুসলিমস কাম উইথ কাশ্মীর সেন্ট, কাশ্মীরি যেসব সেন্ট ধার্মিকরা, হু বিল্ট দ্য ফার্স্ট মস্ক, তারা প্রথম এখানে এসে একটা মসজিদ নির্মাণ করেছিল, কাশ্মীরি মসজিদ, কাশ্মীরি তাকওয়াই ইন 1524। কাশ্মীরে প্রথম এই মুসলিমদের মানে এখানে যে মুসলিমরা প্রথম মসজিদ স্থাপন করেছিল সেখানে এখানে বলছেন। এর কয়েক বছর পরেই আসে মূলত কয়েকজন চুরি ব্যবসায়ী, কাশ্মীর থেকে কয়েকজন চুরি ব্যবসায়ী এই নেপালে আসে, যারা স্থায়ীভাবে চুলাটে নামে পরিচিত। যেহেতু তারা চুরি ব্যবসায়ী, সুতরাং তারা স্থায়ীভাবে চুলাটে নামে পরিচিত। এই সময় নেপালের শাসকরা পার্শ্ববর্তী ভারতবর্ষ থেকে কয়েকজন মুসলিম সেনাপতিকে আমন্ত্রণ করে নেপালে নিয়ে আসেন, যারা নেপালি সৈন্যদের আগ্নেয়াস্ত্র বিষয়ে প্রশিক্ষণ দিতেন। সুতরাং আমরা বলবো যে এর কয়েক বছর পরে আসে কয়েকজন চুরি ব্যবসায়ী, যারা স্থায়ীভাবে চুলাটে নামে পরিচিত। এর কয়েক বছর পরে আসে কয়েকজন চুরি ব্যবসায়ী, যারা স্থায়ীভাবে চুরি ব্যবসায়ী। প্রথম আসে কাশ্মীরের উল এবং কার্পেটের ব্যবসা করতে, তারপর আছে কয়েকজন চুরি ব্যবসায়ী যারা নেপালে আসে কাশ্মীর থেকে, যারা স্থায়ীভাবে এই নেপালে এখনো চুলাটে নামে পরিচিত। এ সময় নেপালের শাসকেরা স্থানীয়ভাবে, এ সময় নেপালের শাসকরা পার্শ্ববর্তী ভারতবর্ষ থেকে কয়েকজন মুসলিম সেনাপতিকে আমন্ত্রণ জানিয়ে নেপালে নিয়ে আসেন, যারা নেপালি সৈন্যদের আগ্নেয়াস্ত্র বিষয়ে প্রশিক্ষণ দিতেন। আমরা প্রাথমিক পর্যায়ে দেখে দ্বিতীয় পর্যায়ে মুসলিম আগমনে যে সপ্তম এবং অষ্টম শতাব্দীতেও কিন্তু রাজা চেবিন রাজা, তিনিও কিন্তু নেপালের রাজা ছিলেন। তিনিও কিন্তু এই মুসলিম সৈন্যদের সেনা 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 সেনাধ্যক্ষদের নেপালে আমন্ত্রণ জানিয়েছিলেন নেপালি সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য। আমরা এইখানে আবার 16 শতকে কিংবা এই সময় এসে দেখলাম যে পুনরায় আবার কিন্তু নেপালের শাসকরা পার্শ্ববর্তী ভারত অঞ্চল থেকে, যেহেতু ভারতে সে সময় ইসলাম মুসলিম শাসন প্রতিষ্ঠিত, এই ভারত থেকে নেপালি সৈন্যদের আগ্নেয়াস্ত্র বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারত থেকে মুসলিম প্রশিক্ষক বা সেনাধ্যক্ষদের প্রশিক্ষকদের নেপালে নিয়ে গিয়েছিল নেপালের সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়ার জন্য। ষষ্ঠত, আমরা এখানে ষষ্ঠ পর্যায়ে নেপালে ইসলামের বিস্তারের জন্য আমরা দেখব যে মুঘল শাসক জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তার শাসনামলে জালালউদ্দিন মোহাম্মদ আকবর বা আকবর দ্য গ্রেটের শাসনামলে সমগ্র ভারতবর্ষে যে জয় জয় জয়কার মুসলিমদের বা মুঘল সাম্রাজ্যের, এই মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর, তার শাসনামলে নেপালে ইসলামের প্রভাব আরো বৃদ্ধি পেতে থাকে। জালালউদ্দিন মোহাম্মদ আকবরের সময় নেপালে মুসলিম শাসকদের ব্যাপক উপস্থিতি বা সমগ্র ভারত মুসলিমদের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই অনেকটা তাদের ভয়ে মুসলিম শাসকরা নেপালকে মুসলিম সাম্রাজ্যভুক্ত করা থেকে বিরত থেকেছিল। কারণ আমরা জানি গুর্খা পাহাড়ি অঞ্চলের বসবাস এবং এরা অনেকটা হিংস্র ছিল, এবং যে কোনো সময় তারা যদি অধীনে থাকে, তাদের অধীনে যদি বা নেপাল যদি মুঘল শাসকের জয় করে, তাহলে গুর্খাদের আক্রমণের ভয়ে হয়তো তারা মেসাকার একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সেজন্য মুঘল সম্রাটও কিন্তু এই নেপালকে মুসলিম সাম্রাজ্যভুক্ত ভারতবর্ষের অধীনে আনয়ন করে নাই। সুতরাং আমরা আবার বলতে পারি যে নেপাল একমাত্র দেশ যা পার্শ্ববর্তী বৃহৎ বা বড় মুসলিম সাম্রাজ্য হওয়া সত্ত্বেও কিন্তু নেপালে কখনো মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়নি বা ছিল না। নেপাল একটা দেশ যে দেশ কখনো কোনো মুসলিম শাসনের অধীনে আসে নাই আজ পর্যন্ত। সপ্তম পর্যায়ে আমরা দেখব নেপালে ইসলামের আগমনের বা নেপালে ইসলাম বিস্তারের সপ্তম পর্যায়ে। আমরা এই সময় দেখবো একটা 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় নেপালে তেরাই অঞ্চলে নতুন করে মুসলিমদের আগমন ঘটে। কোন সময়? আমরা এই সময় দেখবো যে
নেপালের 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় নেপালের তেরাই অঞ্চলে নতুন করে মুসলিমদের আগমন ঘটে। নেপালের তেরাই অঞ্চলে সেই সময় নেপালের রাজা ছিলেন জং বাহাদুর। তা এই জং বাহাদুরের সাথে জং বাহাদুরের সাথে যে ব্রিটিশদের সখ্যতা ছিল সর্বজন বিদিত। দ্যাট মিনস এই নেপালের সেই সময় যেসব রাজা ছিল, যে রাজা ছিল এই 1857 সালে ভারতবর্ষের যে সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতা, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামে, এই সংগ্রামের সময় নেপালের তেরাই অঞ্চলে মুসলিমদের আগমন ঘটে। কারণ তার একটা অনেক বড় কারণ আছে। কারণ নেপালের সেই সময় রাজা ছিল জং বাহাদুর। তিনি তার সাথে এই ব্রিটিশদের খুব সখ্যতা ছিল, এবং এটা সর্বজন বিদিত, সবাই জানতো। সেই সময়ে 1857 সালে বিদ্রোহের সময় জং বাহাদুর অযোধ্যার 1857 সালে বিদ্রোহের সময় ব্রিটিশদের ইচ্ছাতে অনেকটা প্রথম রাজা জং বাহাদুর যে অযোধ্যার যে বিদ্রোহী বেগম, তাকে এই আশ্রয় দিয়েছিল এই নেপালে। আশ্রয় দিয়েছিল রাজা জং বাহাদুর। যেহেতু ভারতে বর্ষব্যাপী যে ভারতবর্ষে ব্রিটিশ বিদ্রোহ আন্দোলন শুরু হয়েছে, এবং এই আন্দোলনে এক সময় বিভিন্ন অঞ্চলের ভারতবর্ষের বিভিন্ন শাসকরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। তারই অংশ হিসেবে অযোধ্যার যে বেগম ছিল, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, এবং এক সময় তিনি পরাজিত হয়েছিল এবং আশ্রয় নিয়েছিল কোথায়? নেপালের তেরাই অঞ্চলে। এবং এটা অনেক ঐতিহাসিক বলছেন যে এটা ছিল ব্রিটিশদের কৌশলের একটি অংশ মাত্র। এই যে ব্রিটিশদের কূট কৌশলের একটা অংশ মাত্র, কারণ কূটচালের একটা অংশ মাত্র। জং বাহাদুর ব্রিটিশদের ইচ্ছাতেই কিন্তু এই বেগমকে আশ্রয় দিয়েছিলেন। অনেকটা ব্রিটিশদের ইচ্ছাতেই কিন্তু রাজা জং বাহাদুর এই অযোধ্যার বেগমকে আশ্রয় দিয়েছিলেন এই নেপালে। ব্রিটিশরা চেয়েছিল মুসলিম প্রভাবশালী মহলকে, তার কারণ আমি যে বললাম যে অনেক ঐতিহাসিক বলছেন এটা হচ্ছে একটা এই অযোধ্যার বেগমকে নেপালে আশ্রয় দেওয়া, এটা হচ্ছে অনেকটা ব্রিটিশদের কূটচাল। কারণ ব্রিটিশরা চেয়েছিল যে মুসলিম যেসব প্রভাবশালী মহল আছে, মুসলিমদের যেসব প্রভাবশালী মহল বা যারা স্থানীয়ভাবে যারা জনপ্রিয়তা আছে এবং যারা মুসলিমদের মুসলিমদের কি বলে যে সংঘবদ্ধ করতে পারে, তাদেরকে কি করছিল, সেই সব প্রভাবশালী মহলকে ভারতের ভূসীমা থেকে দূরে রাখতে চেয়েছিল এই ব্রিটিশরা, যেন তারা পুনরায় ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেন তারা আবার পুনরায় সংঘবদ্ধ হয়ে ধারণ করতে না পারে। সেজন্য অযোধ্যার বিদ্রোহী বেগমকে আশ্রয় প্রহসনের কথা জানার পর, যেহেতু অযোধ্যার এই বেগম ভারতের তেরাই অঞ্চলে আশ্রয় নিয়েছে, এই কথা জানার পরে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল থেকে মুসলিমরা এবার এই তেরাই অঞ্চলে এসে জড়ো হতে থাকে। কারণ যেহেতু তাদের নেতা এই সীমান্ত অঞ্চল মুসলমান তেরাই অঞ্চলে এসে জড়ো হতে থাকে। এইসব মুসলমানদের বেশিরভাগ ছিল নিম্ন শ্রেণীর তথা ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিজীবী। যেসব যেসব মুসলিমরা এখানে এসে বসতি স্থাপন করেছিল এই অযোধ্যার বেগমের সূত্র ধরে, যেহেতু অযোধ্যার বেগম নেপালের তেরা অঞ্চলে আশ্রিত আছে, সুতরাং এই খবর যখন সমগ্র ভারতবর্ষ অঞ্চল জানাজানি হয়ে যায় এই ব্যাপারটা, তখন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা তেরা অঞ্চলে এসে জড়াতে থাকে। এবং এরা কারা? বেশিরভাগই ছিল নিম্ন শ্রেণীর তথা ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষিজীবী এবং নিম্ন শ্রেণীর বলবো যে এদের অনেক অংশ ছিল ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষিজীবী, যাদের নেতৃত্বের প্রতি এদের এইসব জনগণের নেতৃত্বের প্রতি কিন্তু আনুগত্যের প্রতি বা নেতৃত্বের প্রতি আনুগত্য ছিল প্রশ্নের অতীত। সুতরাং তারা অধিমাত্রায় পূর্ববর্তী ছিল। অন্যদিকে নেপালের হিন্দু জমিদার তাদের কৃষি কাজ করার জন্য মজদুরের অভাব ছিল। এই সময় যেহেতু রাজা নেপালের জং বাহাদুর রাজা, তিনি হিন্দু রাজা, এবং এই সময় নেপালের হিন্দু অধ্যুষিত ফলে এই হিন্দু জমিদারের কৃষিকাজ, নেপালের বিভিন্ন অঞ্চলে যেসব হিন্দু জমিদার ছিল নেপালের এই তেরাই অঞ্চলে, তাদের কৃষিকাজের জন্য মজুরির অভাব ছিল, শ্রমিকের অভাব ছিল। ফলে তাদের কাছে অভিবাসী এই সকল মুসলিমদের কদর বেড়ে গিয়েছিল। এই সকল মুসলিম অভিবাসীদের কদর বেড়ে যায়। পাশাপাশি সব শ্রেণীও অধিকতর রাজস্বের লোভে মুসলিমদের এই অভিবাসনকে মেনে নিয়েছিল। পাশাপাশি শাসক শ্রেণী যেসব জমিদার কিংবা নেপালের রাজা, তারা কি করলো, যে অধিক রাজস্ব আদায় হবে এই জন্য নেপালের হিন্দু জমিদাররা এই সকল মুসলিম অভিবাসী মুসলিমদেরকে মেনে নিয়েছিল। পাশাপাশি শাসক শ্রেণী অধিক রাজস্বের জন্য এইসব মুসলিমদের অভিযান মেনে নিয়েছিল। কারণ মুসলিমদের কৃষিকাজ নিয়োগ করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এর অন্যতম কারণ ছিল এইসব মুসলমানদের, কারণ অধিকাংশ ছিল নিম্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষিজীবী। এইসব কৃষিজীবীদের যদি কৃষিকাজে ইনভলভ করা যায়, এইসব মুসলিম অভিবাসীদের যদি কৃষিকাজে সম্পৃক্ত করা যায়, তাহলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে তাদের কাছ থেকে অধিক পরিমাণে রাজস্ব আদায় হবে। সুতরাং ব্রিটিশদের কূটচালে রাজা জং বাহাদুর অনেকটা সফল হয়েছিলেন এবং অযোধ্যার বেগম ওইখানে আশ্রিত হয়েছিল, এবং তার এই আশ্রয়ের খবর শুনে সমগ্র ভারতবর্ষব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মুসলিম অভিবাসীরা এখানে এসে আশ্রয় হয়েছিল। এবং নেপালে ইসলামের বিস্তারে বিশেষ করে তেরাই অঞ্চলে এখনো যেখানে মুসলিম সংঘর্ষ, এখানে অনেক উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম অভিবাসী বা মুসলিম সম্প্রদায়কে আমরা লক্ষ্য করব। নেপাল ইসলামের বিস্তারের অষ্টম পর্যায়ে, এই পর্যায়ে আমরা দেখব নেপাল ইসলাম অষ্টম পর্যায়ে যে 1950 সালে তিব্বত দখল করে
1950 সালে চীন তিব্বত দখল করে। চীন তিব্বত অঞ্চল দখল করে নেয় 1950 সালে। এই সময় মুসলমানরা ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। এই যেহেতু চীনারা নেপাল দখল করে তিব্বত অঞ্চল দখল করে নিয়েছে, সুতরাং এই পার্শ্ববর্তী যারা মুসলিম ছিল তারা অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। বিশেষ করে নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তাদের প্রচেষ্টা চীনের কাছে সুদৃষ্টিতে ছিল না। এখানে আমরা যেটা বলবো যে এই সময় মুসলমানরা ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা সেটা যেটা বলছি যে যেহেতু চীনারা এই তিব্বত অঞ্চল দখল করেছে এবং তিব্বত অঞ্চল চীনারা দখল করে নিয়েছে তিব্বত অঞ্চল, সুতরাং এইসব অঞ্চলে যেসব মুসলিমরা ছিল তারা নিরাপত্তাহীনতায় ভোগে। বিশেষ করে নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তারা তাদের প্রচেষ্টা চীনের কাছে সুদৃষ্টি ছিল না। এখানে যে কথা আমি বলতে চেয়েছি যে বিশেষ করে নিজেদের ভূখণ্ডের প্রতি স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা, সুতরাং মুসলিমরা এই চীনা যে দখলদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং এইটা মুসলিমদের এই যে চীনার বিরুদ্ধে বা মুসলিমদের স্বাধীনতার ভূখণ্ডের স্বাধীনতা রক্ষার যে প্রচেষ্টা, এটা চীনারা ভালোভাবে নেয়নি। চীনের কাছে এটা সুদৃষ্টিতে ছিল না। এই সময় তিব্বত থেকে একদল মুসলিম নেপালে আগমন করে। সুতরাং চীনারা যখন নেপাল অভিযান করছে তখন নেপাল স্থানীয় অভিবাসীদের সাথেও মুসলিম অভিবাসীরাও কিন্তু চীনাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে এবং এই মুসলিমদের অস্ত্র ধারণ কিংবা আদার্স এটা চীনারা ভালোভাবে নেয়নি। এখানে সে কথা বলছে যে এটা শুধু চীনাদের সুদৃষ্টিতে নেয়নি ছিল না। এই সময় তিব্বত থেকে একদল মুসলিম নেপালে আগমন করে। সুতরাং চীনাদের নেপাল দখলের সময় একদল মুসলিম এই চীন থেকে নেপালে আগমন করে এবং স্থানীয়ভাবে তারা নেপালে বসবাস করতে শুরু করে এবং স্থায়ীভাবে নেপালে তারা বসবাস করতে শুরু করে এইসব তিব্বতী মুসলিম যখন চীন তিব্বত আক্রমণ করছে তারপর থেকে, এবং তারা স্থায়ীভাবে এখানে বসবাস করতে থাকে। এবং এইখানে তারা একসময় মুসলিম বসতি স্থাপন করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। যদিও মুসলিমদের উত্তর ভারত বিজয়ে পার্শ্ববর্তী হিন্দু অধ্যুষিত নেপালে প্রভাব ছিল, তথাপিও আমরা যেটা বলছি যে মুসলমানদের উত্তর ভারত বিজয় হয়েছে, ভারতবর্ষ বিজয় হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী হিন্দু অধ্যুষিত এই নেপালে প্রভাব ফেলছিল, তথাপি দেশটি তার হিন্দু চরিত্র রক্ষা করতে পুরোপুরি সমর্থ হয়েছিল। সুতরাং আমরা বলবো যে নেপাল একটা দেশ যেখানে পার্শ্ববর্তী অনেক অঞ্চল ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, পার্শ্ববর্তী বৃহৎ অঞ্চলে ভারতবর্ষে, কিন্তু নেপাল তার যে হিন্দু চরিত্র এটা রক্ষা করতে সমর্থ হয়েছিল। নেপালের ভারতবর্ষে একমাত্র বাসিন্দা যারা কখনো কোন মুসলিম বংশের শাসনে মেনে নেয়নি। বা রাজা পৃথ্বীনারায়ণ সাহা রাজত্বকালে আমরা যেটা বলবো 1443 থেকে 1775 নেপালের বিভিন্ন অঞ্চলে স্বাধীন রাজ্যের সময় একীভূত করেছিলেন এই নেপালের রাজা, নাম ছিল রাজা পৃথ্বীনারায়ণ শাহ। তিনি নেপালের যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল তিনি এটা নেপালকে একীভূত করেছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র রাজা, এই জন্য তাকে আধুনিক নেপালের জনক বলা হয়ে থাকে। এই রাজা পৃথ্বীনারায়ণ শাহ, রাজা পৃথ্বীনারায়ণ শাহ। তিনি তার মৃত্যুর কিছুদিন পূর্বে 1775 সালে তিনি দিব্য সন্দেশ নামে একটি রাজকীয় ফরমান জারি করেন নেপালে। এবং জনশ্রুতি আছে যে সেই সময় রাজা পৃথ্বীনারায়ণ এই প্রমাণিত হয় যে পার্শ্ববর্তী অঞ্চলে মুসলিম শাসন তার জন্য হুমকি স্বরূপ ছিল। এবং নেপালি ভাষায় তৎকালীন সময়ে ভারতবর্ষের এই মুঘলরা মুগলান নামে পরিচিত ছিল নেপালি ভাষায়। এবং এই সময় একটা জনশ্রুতি আছে যে নেপালে অধিবাসীরা সহজে জাতীয় পশু, নেপালের জাতীয় পশু গরু, এই গরুকে পশু চারণকে দক্ষিণে চড়াতো না, দ্যাট মিন্স নেপালের দক্ষিণ অঞ্চলে মুসলিম ভারতীয় অঞ্চলে, কারণ এতে সীমান্ত পারে যদি ভারতবর্ষে চলে যায় যার সম্ভাবনা ছিল সেসব গরুকে, কারণ এতে সীমান্ত পাহাড়ে যদি যায় তখন এতে ভারতবর্ষে চলে যাওয়ার সম্ভাবনা ছিল এবং যেখানে ভারতবর্ষে যেহেতু মুসলিম অধ্যুষিত এখানে গো মাংস খাওয়ার কোনো নিষেধাজ্ঞা ছিল না। জংবাহাদুর পরবর্তীকালে দিব্য সন্দেশের মধ্যে জারিকৃত ফরমানকে আরো বর্ধিত করেন এবং 1853 সালে মুলুকি আইন নামে আরেকটি নতুন আইন জারি করেন। এই মুলুকি আইন, যেটা হিন্দুদের সামাজিক প্রথার ভিত্তিতে রচিত একটি কঠিন আইন। এই আইনে হিন্দুদের এই বর্ণ প্রথাকে গভীর গুরুত্ব প্রদান করা হয়েছিল এবং এই আইনে মুসলিমদেরকে অস্পৃশ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল এই দিব্য সন্দেশ আইনে, যেটা 1853 সালে পুনরায় জারিকৃত হয়েছিল। আমরা এখন দেখবো নেপালে মুসলিম নৃতাত্ত্বিক ভাবে নেপালে মুসলিম যেসব এসেছে এবং তারা কোন শ্রেণীর বা কিভাবে এসেছে আমরা সেই সম্পর্কে এখন একটু জেনে নিব। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে নেপালে মুসলিমদের আগমন ঘটেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে নেপালে মুসলিমদের আগমন ঘটেছে। আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল থেকে, এর কারণে সামাজিকভাবে তাদের বিভিন্ন গোত্রে আমরা বাস করতে পারি। যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময়ে কারণ ঘটনা অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানরা নেপালে এসেছে এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছে এবং যে সব অঞ্চল থেকে এসেছে তারা একটা স্থানীয় মুসলিম কমিউনিটির সাথে তাদের স্থানীয় কমিউনিটি তারা গড়ে তুলেছে। হিন্দুদের বৈরী দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে নিজেদের পরিচয় টিকে রাখার নিমিত্তে তারা নৃতাত্ত্বিক পরিচয় ধারণ করে। কারণ আমরা জানি যে নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এবং হিন্দুদের বৈরী দৃষ্টিভঙ্গির জন্য বা হিন্দুদের
যে বৈরী দৃষ্টিভঙ্গি মুসলিমদের প্রতি, এই হিন্দুদের বৈরী দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে নিজেদের পরিচয় ঠিক রাখার জন্য মুসলিমরা স্বতন্ত্র তারা যে একটা পরিচয় ঠিক রাখার নিমিত্তে তারা নৃতাত্ত্বিক পরিচয় তারা ধারণ করতো। এবং নৃতাত্ত্বিক পরিচয়ের ভিত্তিতে নেপালে বসবাসরত মুসলিমদেরকে আমরা 4টি শ্রেণীতে নেপালে বসবাসরত মুসলমানদের আমরা 4টা শ্রেণীতে ভাগ করতে পারি। এক হচ্ছে কাশ্মীরি মুসলিম, দ্বিতীয় হচ্ছে ভারতীয় মুসলিম, তৃতীয় হচ্ছে তিব্বতী মুসলিম, চতুর্থ হচ্ছে নেপালি মুসলিম। এই নেপালি মুসলিমকে আমরা আবার 2টা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে তেরাই মুসলিম আর একটা হচ্ছে নেপালি তেরাই মুসলিম, আর একটা হচ্ছে নেপালি পাহাড়ি মুসলিম। সুতরাং আমরা নেপালি মুসলিমদের অভিবাসকে 4টা শ্রেণীতে ভাগ করবো, যে কাশ্মীরি মুসলিম, তিব্বতী মুসলিম, ভারতীয় মুসলিম, নেপালি মুসলিম। এবং এই নেপালি মুসলিমকে আবার 2 শ্রেণীতে ভাগ করবো, একটা হচ্ছে নেপালের তেরাই এবং নেপালি পাহাড়ি অঞ্চলের মুসলিম। আমরা এখন বিস্তারিত দেখি। কাশ্মীরি মুসলিম। কাশ্মীরি মুসলমানরা নেপালে বসবাসরত সবচেয়ে প্রাচীন মুসলমান বলে দাবি করে থাকে এরা। নেপালে যেসব মুসলিম আছে কাশ্মীরি মুসলিম, তারা বলে যে তারা সর্বপ্রাচীন, নেপালে বসবাসকারী মুসলিমদের মধ্যে তারা সবচেয়ে প্রাচীন। এদের পূর্বপুরুষেরা মূলত ব্যবসায়ের উদ্দেশ্যে নেপালে আগমন করেছিল। এই কাশ্মীরি মুসলিমদের পূর্বপুরুষরা মূলত ব্যবসার জন্য নেপালে আগমন করেছিল, ব্যবসার উদ্দেশ্যে। এই সকল মুসলমান অধিকাংশ ছিল শিক্ষিত এবং ব্যবসায়ী। এই কাশ্মীরে যেসব মুসলিম এসেছিল ব্যবসার উদ্দেশ্যে, এরা ছিল কি বলবো, অনেকটা শিক্ষিত এবং ব্যবসায়ী। সুতরাং এই মুসলিমরা অনেকটা আধুনিক। এদের অনেকে আবার সরকারি চাকরি ও রাজনীতির সাথে জড়িত। এখন বর্তমান যেসব কাশ্মীরি মুসলিম আছে, মুসলিমের এরা যেহেতু নেপালের সর্বপ্রাচীন বা নেপালের মুসলিম বসতি স্থাপনকারী মুসলিমদের ভিতরে সর্বপ্রাচীন মুসলিমেরা, সুতরাং এরা অনেক আগে থেকে যেহেতু নেপালে আসছে, এবং এই সকল মুসলিম অধিকাংশ কি করে, যে শিক্ষিত, এখনো পর্যন্ত তারা অধিকাংশ শিক্ষিত এবং ব্যবসায়ী, এবং বর্তমান পর্যায়ে তারা কি করে, যে অনেকে সরকারি চাকরি এবং রাজনীতির সাথে সম্পৃক্ত বা জড়িত। এই মুসলমানরা নিজেদের অন্যান্য মুসলমানদের চেয়ে শ্রেয়তর বলে গণ্য করে। এই নেপালি এই যে কাশ্মীর মুসলিমরা, এরা মনে করে যে অন্যান্য মুসলিমদের চেয়ে তারা শ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ আমরা বলবো যে স্বয়ম্ভুনাথের নিকট, কাঠমান্ডুর নিকট যে স্বয়ম্ভুনাথ অঞ্চল, এইখানে কাশ্মীরিদের জন্য আলাদা একটি কবরস্থান আছে। এই কবরস্থানে যখন কোনো মুসলিম মারা যায়, শুধু কাশ্মীরি মুসলিমদের দাফনের করা নিয়ম। এখানে কিন্তু অন্য কোনো অকাশ্মীরি, কাশ্মীর ব্যতীত অন্য যে কোনো মুসলিম হোক না কেন, এখানে কিন্তু দাফন করার কোনো নিয়ম নেই বা দাফন করতে দেওয়া হয় না। সুতরাং নেপালি মুসলিমরা সংখ্যায় অনেক প্রাচীন এবং তারা সংখ্যাগরিষ্ঠ নেপালে, এবং বলবো এই কাশ্মীরি মুসলিমরা নেপালে একটা অভিজাত মুসলিম সম্প্রদায় হিসেবে বিবেচিত। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখবো যে ভারতীয় মুসলিম। ভারতীয় মুসলিমদের পূর্বপুরুষেরা বিভিন্ন সময় ইসলাম প্রচারক, নেপালে যেসব ভারতীয় মুসলিম আছে, এরা বিভিন্ন সময় এবং তাদের পূর্বপুরুষরা কি করছে, ইসলামের প্রচারক, বণিক, রাষ্ট্রীয় সভাসদ বা আমাত্য, ব্যবসায়ী কিংবা কৃষিজীবী হিসেবে ভারতের বিভিন্ন অঞ্চল হতে নেপালে আগমন করেছে। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নেপালে আগমন করেছে। যদিও এ দলে মুসলমানরা নেপালে অন্যান্য মুসলমানদের থেকে খুব বেশি নয়, তথাপি তারা নিজেদের স্বতন্ত্র শ্রেণীভুক্ত হিসেবে গণ্য করে। এই ভারতীয় মুসলিমরা সংখ্যায় অনেকটা নগণ্য, এবং তারা কি করে, যে যদিও তারা নগণ্য, তথাপিও তারা নিজেদের যে স্বতন্ত্র শ্রেণী হিসেবে তারা নিজেদের স্বতন্ত্র শ্রেণীভুক্ত হিসেবে তারা গণ্য করে। আমরা এখন দেখবো যে তিব্বতী মুসলিম। তিব্বতী মুসলিম মূলত ব্যবসায়ের উদ্দেশ্যে তিব্বতী মুসলিমদের নেপালে আগমন করেছে। মূলত ব্যবসায়ের উদ্দেশ্যে তিব্বতী মুসলিমরা নেপালে এসেছে। ডিবি ভিস্তা তার মতে যায় Envoy of Nepal is King Ratnamallo is in Lhasa invited some Tibetan Muslims. তিনি নেপাল থেকে কিছু তিব্বতী মুসলিমদের ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন রত্নমালা। সম্প্রতি আরো কিছু মুসলমান 1960 সালে দিকে তিব্বতে শুরু হওয়া যে রাজনৈতিক অস্থিরতা, তিব্বতে এই অস্থিরতার কারণে বৌদ্ধ যে ভিক্ষুদের সাথে নেপালে আগমন করেছিল, বৌদ্ধ ভিক্ষুরা রাজনৈতিক অস্থিরতার জন্য যেসব বৌদ্ধ ভিক্ষুরা নেপালে আসেছিল, তাদের সাথে কিছু মুসলিমরাও নেপালে এসেছিল। তিব্বতী এই মুসলমানরা তিব্বতী সংস্কৃতি ধারা কিন্তু নেপালে এনেছিল। যেহেতু তারা এসেছে নেপালে, কিন্তু তারা তাদের যে সংস্কৃতিকে কিন্তু একেবারে বিসর্জন দেয়নি। তারা তাদের সাথে মুসলিম সংস্কৃতির সাথে তিব্বতী সংস্কৃতি তারা সাথে করে নিয়ে এসেছিল এই নেপালে। তিব্বতী সংস্কৃতি দ্বারা তারা নেপালে এসেছিল। তবে ধীরে ধীরে কাশ্মীরি ও ভারতীয় মুসলমানদের সাথে তাদের এই সংস্কৃতির ঐতিহ্য সেতু বন্ধন করতে থাকে। যেহেতু তারা তিব্বতী ঐতিহ্য এনেছিল সাথে, তারপরেও কাশ্মীরি এবং ভারতীয় যেসব মুসলিম আছে, কাশ্মীরের এবং ভারতীয় মুসলিমদের সাথে তাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যের সেতু বন্ধন করতে থাকে। সুতরাং তারা একীভূত হয়ে যায় মুসলিম সংস্কৃতি কমিউনিটি গঠনে। তিব্বতী মুসলমানরা মূলত ছিল ধনী। এই তিব্বতী মুসলমানরা সংখ্যা ছিল অনেকটা কি বলবো, ধনী সম্প্রদায়। এই তিব্বতী মুসলমানরা ছিল অনেকটা ধনী সম্প্রদায়। তাদের প্রায় সকলে নিজস্ব দোকান এবং বাণিজ্যিক স্থাপনা রয়েছে। সুতরাং অর্থনৈতিক দিক থেকে তিব্বতী মুসলমান একটা সচ্ছল। এরা মূলত চীন এবং তিব্বতের সাথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে। এখনো পর্যন্ত চীন এবং তিব্বতের সাথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে এই তিব্বতী মুসলিমরা। ধর্মীয় আচরণে এই সকল মুসলিমরা গোড়া পড়ে। সুতরাং তারা ধর্মীয় দিক থেকে
খুবই গোড়া। ধর্মীয় অনুশাসন পালনে এরা খুবই তৎপর, যারা পুঙ্খানুপুঙ্খ এরা পালন করে। ব্যাপকভাবে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায়? এই ধর্মীয় আচরণ এরা গোড়া প্রকৃতির এবং জুম্মার নামাজে কাঠমান্ডু যে জাতীয় জামে মসজিদ, এই কাঠমান্ডু জাতীয় জামে মসজিদ এদের উপস্থিতি ব্যাপক। এই তিব্বতী মুসলিমদের উপস্থিতি লক্ষ্য করবো আমরা। ধর্মীয় অনুশাসন পালনে এরা খুবই তৎপর। ধর্মীয় যে ইসলামিক ধর্মীয় রীতিনীতি এটা পালনে তারা খুবই তৎপর। এরা ভাষা হিসেবে তিব্বতী এবং মহিলারা তিব্বতী পোশাক পরিধান করে। ধর্মীয় অনুশাসন পালনে এরা খুবই তৎপর। এরা ভাষা হিসেবে তিব্বতী এবং মহিলারা তিব্বতী পোশাক পরিধান করে থাকে। ধর্মীয় অনুশাসন পালনে এরা খুবই তৎপর এবং এরা ভাষা হিসেবে কি করে যে তিব্বতীয়, এবং মহিলারা তিব্বতীয় পোশাক পরিধান করে। মহিলারা তিব্বতীয় পোশাক পরিধান করে। ভাষা হিসেবে এরা এখন পর্যন্ত তিব্বতী ভাষা ব্যবহার করে, নেপালি ভাষা নয়। এবং মহিলারা এখন পর্যন্ত কি করে যে তিব্বতী জাতীয় পোশাক তারা পরিধান করে, যেহেতু তিব্বতী ওই সংস্কৃতিকে তারা তাদের সাথে নেপালে এনেছিল। নেপালি মুসলিম 1857 সালে সিপাহী বিদ্রোহের পর নেপালগঞ্জ অঞ্চলটি নেপালে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই সময় নেপালগঞ্জ অঞ্চলটি ভারতের নেপালে অন্তর্ভুক্ত হয়ে যায়। সাথে সাথে অঞ্চলটি মুসলিম অধিবাসী যেসব ছিল তারাও নেপালে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। ব্রিটিশরা নেপালকে বিদ্রোহ চলাকালীন সময়ে সাহায্যের প্রতিদান স্বরূপ অযোধ্যা থেকে 4টা জেলা দান করেছিল নেপালকে। এই 4টা জেলা ছিল মুসলিম অধ্যুষিত, যেমন কাঞ্চনপুর, কাইলালি, বারদিয়া, বাংকে। এই অঞ্চলটি এখনো নেপালে নয়া মুলক নামে পরিচিত। নেপালে মুসলিমদের আবার দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে তেরাই মুসলিম আর একটা হচ্ছে পাহাড়ি মুসলিম। সুতরাং আমরা নেপালি মুসলিমদের এই অঞ্চল দেখলাম যে সব অঞ্চলে নেপালের মুসলিমদের বসবাস, এবং এরা আবার দুইটা শ্রেণী, একটা হচ্ছে তেরাই, একটা হচ্ছে পাহাড়ি মুসলিম। তেরাই মুসলিম কারা? তেরাই অঞ্চলে প্রাথমিক মুসলমান বসতি স্থাপন প্রসঙ্গে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে যে কখন তেরাই অঞ্চলে মুসলিম বসতি স্থাপন করছে। অনেকে বলছে যে এই অঞ্চলে নেপালি সরকারের অধিকর্তা প্রতিষ্ঠার পূর্বে, নেপাল সরকারের অধিকার প্রতিষ্ঠার পূর্বে মুসলমানরা এই তেরাই অঞ্চলে বসবাস করে। 19 শতকের শুরুতে নেপালের সরকার তেরাই অঞ্চলে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ এবং বসবাসের জমি গড়ে তুলতে নানাভাবে ভারতীয়দের আকৃষ্ট করতে থাকে। ফলে দক্ষিণ ভারত থেকে অনেক ভারতীয় এখানে আগমন করে, যারা ছিল হিন্দু মুসলিম উভয়, এবং তারা এখানে বসতি স্থাপন করে। সময়ের সাথে সাথে অঞ্চলটি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে থাকে এই তেরাই অঞ্চলে। বর্তমান নেপালগঞ্জ, ধানগড়, বুটাল, বীরগঞ্জ, জানাকপুর, বিরাটনগর, রাজবিরাজ প্রভৃতি তেরাই অঞ্চলে একটা হচ্ছে শিল্প শহর হিসেবে গড়ে উঠেছে, যেখানে মোট জনসংখ্যা 15 থেকে 30% হলো মুসলমান। সুতরাং তেরাই অঞ্চলে মুসলিমদের অধ্যুষিত। আমরা আরো যদি বলি যে তেরাই অঞ্চলে আরেকটি সূত্রে বলবো, এই অঞ্চলে প্রায় 20টি জেলা, তেরাই অঞ্চলে 20টি জেলা, 20টা জেলার ভিতরে নেপালের প্রায় নেপালের মোট জেলা 75টি, তার ভিতরে 20টি জেলায় প্রায় 1.2 মিলিয়ন মুসলমান বাস করে নেপালে। এই 20টা জেলার ভিতরে 75টি জেলা নেপাল, তার ভিতরে 20টা জেলায় মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ। সবচেয়ে বেশি মুসলমানদের শুধু জেলাগুলো হলো রাউতাহাট, মোরাং, সাপ্তারি, কপিলাবাস্তু, পারসা, বানেক, সারলেহি। প্রত্যেকটি জেলায় 75,000 থেকে 1 লক্ষের মতো মুসলিম বাস করে। সম্প্রতি তেরাই অঞ্চল থেকে কিছু মুসলমান শিক্ষা, বাণিজ্য, রাজনীতি এর কারণে কাঠমান্ডুর উপত্যকায় বসতি স্থাপন করছে। এদের কেউ কেউ রাজনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই সকল মুসলমানদের অধিকাংশ কিন্তু পেশাজীবী এবং বুদ্ধিজীবী শ্রেণী। অনেকে ব্যবসায় বাণিজ্যের সাথে সম্পৃক্ত, কিন্তু তেরাই অঞ্চলে তাদের কিন্তু কৃষি জমি রয়েছে। আমরা এবার দেখব পাহাড়ি অঞ্চলে মুসলিম, নেপালি পাহাড়ি মুসলিম। পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মুসলিমদের স্বতন্ত্র শ্রেণীভুক্ত করা যেতে পারে। কাঠমান্ডুর পশ্চিমে পাহাড়ি অঞ্চলে প্রায় কি বলবো যে 1,50,000 মুসলমান বাস করে। 22টি পশ্চিমা জেলার মধ্যে গোর্খা, তানাহু, কাস্কি, পালপা, আরখা, কাঞ্চি, ডাইলেক জেলায় প্রায় প্রত্যেকটি জেলায় আমরা বলবো যে 10,000 থেকে 25,000 মতো মুসলিম বাস করে। এইগুলো অনেকটিতে আবার মসজিদ এবং ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামিক শিক্ষা কেন্দ্র রয়েছে। 1760 সালে গোর্খা জেলার গোর্খালীদের শাসনে আমলে ভারত থেকে অস্ত্র, কৃষিযন্ত্র, চুড়ি তৈরি করার জন্য মুসলিমদের আমন্ত্রণ জানায় এই গোর্খারা মুসলিমদের আমন্ত্রণ জানায় বিভিন্ন কাজের জন্য। এভাবে নেওয়াটা ত্রিশুলি এলাকায় মুসলিম বসতি গড়ে উঠেছিল। অন্যদিকে 1857 সালে বিদ্রোহের সময় অনেক মুসলিম 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় অনেক মুসলিম ব্রিটিশদের ভয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিল। ফলে তারা পালপা জেলায় মুসলিম বসতি গড়ে উঠেছিল। সেই সময় এই নেপালের পাহাড়ি অঞ্চল পালপা অঞ্চলে মুসলিমদের বসতি গড়ে উঠেছিল 1857 সালে। কখন? যখন ব্রিটিশদের বিরুদ্ধে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। মুসলিম জনসংখ্যা 2001 সালের রিপোর্ট অনুযায়ী তাদের আদমশুমারি অনুযায়ী 86.62% হিন্দু, 10.7% বৌদ্ধ, 7.2% মুসলিম এবং অন্যান্য 6.4%। কিন্তু মুসলিম গবেষকদের মতে এই সংখ্যা তারা গোপন করার অভিযোগ রয়েছে। মুসলিম যেসব বুদ্ধিজীবী আছে কিংবা মুসলিমদের যেসব গবেষক আছে তারা মনে করে নেপালে মুসলিমদের সংখ্যা আরো বেশি, কিন্তু সরকার ইচ্ছাকৃত ভাবে মুসলিমদের সংখ্যা তারা গোপন রাখে। ফলে প্রকৃত সংখ্যা প্রায় 1.8 বিলিয়ন মুসলিম, মোট জনসংখ্যা প্রায় 10%। সুতরাং নেপালে বলা হয় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হচ্ছে মুসলিম। নেপালে পাহাড়ি অঞ্চলে 2.7% মুসলিম বাস করে। পাহাড়ি অঞ্চলে বেশি মুসলিম বাস করে। বাকি মুসলিমরা প্রায় 97% তেরাই অঞ্চলে, আর পাহাড়ি অঞ্চলে মুসলিম বেশি, এবং তেরাই অঞ্চলে অধিকাংশ
প্রায় অধিকাংশ মুসলিম তেরাই অঞ্চলে বাস করে। নেপালে মুসলিম জনসংখ্যার গড় বৃদ্ধির হার প্রায় 2.27%, যেখানে জাতীয় জনসংখ্যা বৃদ্ধির হার 1.16%, সেখানে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার 1.27%। নেপালে মুসলিম অধিকাংশ কি সুন্নি মতাবলম্বী, তারা মাযহাব হিসেবে তারা সুন্নি মাযহাবের অন্তর্গত। মুসলিমদের শিক্ষা ব্যবস্থা, নেপালে মুসলিমদের শিক্ষা ব্যবস্থা, নেপালে মুসলিমদের শিক্ষার হার খুব হতাশাব্যঞ্জক। 1940 সাল পর্যন্ত মুসলিমদের কোনো নেপালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি নেপাল সরকার দেওয়া হয়তো না। রানা শাসনামলে নেপালে একটি মুসলিম বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এই স্কুলটি ত্রিচন্দ্র ক্যাম্পাসের নিকট অবস্থিত। মসজিদে এখনো মাদ্রাসা ইসলামিয়া চালু রয়েছে। সানসারি জেলার আল জামিয়াতুল ইসলামিয়া নামে একটি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তেরাই অঞ্চলের শহর এবং গ্রামে এমন কোনো নারী পাওয়া যাবে না যারা সপ্তম শ্রেণীর অধিকে বা বেশি পড়ালেখা করেছে। সুতরাং মুসলিমদের শিক্ষার অনগ্রসরতার পেছনে মূলত দারিদ্রতাই আমরা মূল কারণ হিসেবে দায়ী করব। 1991 সালে আদমশুমারি অনুযায়ী নেপালের শিক্ষিতের হার প্রায় 37.5%, যেখানে মুসলমানদের শিক্ষার হার মাত্র 0.37%। সুতরাং নেপালে মুসলমানদের শিক্ষার হার খুবই নগণ্য। ধর্মীয় প্রতিষ্ঠানে বর্তমানে নেপালের সীমান্তবর্তী প্রায় 10 কিলোমিটারের ভিতরে ভারতের প্রায় 300 এবং মাদ্রাসা এবং 343টি মসজিদ রয়েছে, এবং নেপালের মধ্যে প্রায় 181টি মাদ্রাসা এবং 282টি মসজিদ রয়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য ধনী মুসলিম দেশ সমূহ এবং এনজিও সহ নেপালে নিয়মিতভাবে তাদের সহায়তা প্রদান করে থাকে। ধর্মীয় সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতিতে তিব্বতী, কাশ্মীর এবং স্থানীয় মুসলিমরা, নেপালি মুসলিমরা এগিয়ে রয়েছে। সামাজিক অবস্থা, নেপালে 1951 সালে নেপালে রানা শাসনের অবসান ঘটে নেপালে। এবার রাজতন্ত্র প্রচলিত বহুদলীয় সরকার ব্যবস্থা এখানে চালু করে। রাজতন্ত্র প্রচলিত বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সরকার ব্যবস্থা, এতে মুসলিমদের সামাজিক অবস্থার উন্নয়নের কোনো পরিবর্তনও ঘটে নাই। 1959 সালে নেপালের সংবিধান গৃহীত হয়। নেপালের সংবিধান গৃহীত হয় 1959 সালে। রাজা মহেন্দ্র রাজতন্ত্র প্রচারিত পঞ্চায়েত ভিত্তিক দলহীন রাজনৈতিক ব্যবস্থা চালু করে। তিনি 1853 সালের যে কোড সেটা বাতিল করে 1963 সালে নতুন করে কোড চালু করে। এই কোডে মুসলমানদের জন্য সমনাগরিক অধিকার নিশ্চিত করা হয়, এবং বংশীয় মর্যাদার দিক থেকে মুসলমানদের মধ্যে পর্যন্ত 4টা শ্রেণী সেই সময় থেকে বিরাজ করছিল। একটা হচ্ছে সৈয়দ, একটা হচ্ছে শেখ, একটা হচ্ছে পাঠান, একটা হচ্ছে মুঘল। মুসলমানদের বংশ মর্যাদার দিক থেকে সামাজিকভাবে আমরা 4 শ্রেণীর মুসলিম দেখতে পাবো। রাজনীতিতে মুসলমান, রাজনৈতিকভাবে 1990 সালে নেপালকে একটি বহুদলীয় গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম হিন্দু সাংবিধানিক রাজতন্ত্রে ঘোষণা করা হয়েছিল 90 সালে। এছাড়া জনগণের ধর্মীয় স্বাধীনতাও ঘোষণা করা হয়। 1991 সালে অস্থায়ী সংবিধান গৃহীত হওয়ার পর দেশটিতে বিভিন্ন দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। ধর্মীয় বিবেচনায় রাজনৈতিক অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফলে এই নির্বাচনে বিভিন্ন দলের 31 জন মুসলিম প্রার্থী অংশ নেয়। তাদের মধ্যে 5 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে 3 জন আবার নেপালি কংগ্রেস, একজন নেপালি কমিউনিস্ট পার্টি, একজন সাত ভাবনা পার্টি থেকে নির্বাচিত হয়। সুতরাং রাজনীতিতে নেপালি মুসলিমদের অনেক উল্লেখযোগ্য সংখ্যা আমরা উপস্থিতি লক্ষ্য করব। অর্থনৈতিক যেসব কর্মকাণ্ড নেপালে আমরা দেখবো যে নেপালে অধিকাংশ মানুষ দরিদ্র। দেশের প্রায় 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে নেপালের, এবং মাথাপিছু বাৎসরিক আয় তাদের $180 মুসলমানদের দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নেপালি মুসলিমরা। নেপালে মুসলমানদের উল্লেখ করার মতো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নাই। তিব্বত এবং কাশ্মীর মুসলমানদের নিজস্ব ছোট ছোট যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অনেকে কাঠমান্ডুর উপত্যকায় মুসলমানরা অভিজাত হয় কৃষিকাজে না করেও তারা সকলের তেরাই অঞ্চল মুসলিমরা জমি কৃষিকাজ করে। অন্যদিকে তেরাই অঞ্চল অধিকাংশ মুসলিম কৃষিজীবী। পাহাড়ি মুসলমানরা মূলত চুরি বিক্রেতা হিসেবে পরিচিত। তেরাই অঞ্চল মুসলমানরা পশুপালন এবং পোল্ট্রি শিল্পের জন্য বিখ্যাত। সাংগঠনিক কার্যক্রম, নেপালে মুসলিম সামাজিক এবং ধর্মীয় সংখ্যা বা সংস্থাসমূহের মধ্যে উল্লেখযোগ্য ইসলামী যুব সংঘ, মিল্লাত ইসলামী, ইত্তেহাদুল মুসলিমিন বেশি সক্রিয়। নেপালের সবচেয়ে বড় মুসলিম সংগঠন ইসলামী সংঘ নেপাল, এটা হচ্ছে সবচেয়ে সর্ববৃহৎ মুসলিম সংগঠন। নেপালের মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করতে দ্য নেপাল ন্যাশনাল মুসলিম স্ট্রাগল অ্যালায়েন্স সদরুল মিয়া হক একজন মুসলিম সংসদ এ দলের নেতা। মোহনা আনসারি দেশটির একমাত্র মহিলা আইনজীবী নেপালে। তিনি নেপাল দ্য ন্যাশনাল উমেন্স কমিশন এর একজন সদস্য নেপালে। সংগঠনের বিরুদ্ধে অন্যান্য সংগঠন রয়েছে নেপালে, যার মসজিদ এবং ইসলামিক সেন্টার আল মারকাজুল ইসলামী কাঠমান্ডু, জুমা মসজিদ কাঠমান্ডু, জুমা মসজিদ গোর্খা, মদিনা মসজিদ, মাদ্রাসা বুটাল, মাদ্রাসা মাজাহারুল উলুম। ইসলামী সংগঠন বলতে আল ফালা দাতব্য সংস্থা, কপিলা কান্ডু, ইসলামিক ওয়েলফেয়ার সোসাইটি, মিল্লাত ওয়েলফেয়ার সোসাইটি, মুসলিম স্টুডেন্ট ফেডারেশন, নেপাল মুসলিম রিলিফ সোসাইটি এভাবে উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সহায়ক হিসেবে যদি নেপাল সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে পারি নেপাল মুসলিমদের, তাহলে নেপালে মুসলিম সম্প্রদায় একটা প্রবন্ধ লিখেছেন এ.কে.এম. ইফতেখারুল ইসলাম। এই সম্পর্কে আমরা বিস্তারিত নেপালের মুসলিমদের বিস্তারিত বা নেপালের মুসলিমদের বিকাশ আগমন বিস্তারিত ইতিহাস জানার জন্য আমাদের সবচেয়ে অথেন্টিক সোর্স হচ্ছে এই নেপালের মুসলিম সম্প্রদায়ের একটা প্রবন্ধ এ.কে.এম. ইফতেখারুল ইসলামের। তাছাড়া মালিক কেতানি দ্য মুসলিম মাইনরিটিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে এই বই থেকে, এবং আমরা ডক্টর মাহফুজুর রহমান আকাদ এবং আবু মোহাম্মদ আসাদুল্লাহ সমকালীন বিশ্বের সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু এই বই থেকে আমরা জানতে পারবো, এবং উইকিপিডিয়া এবং অনলাইনে আমরা বিস্তারিত জানতে পারবো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময়ে ক্লাসটা তোমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে রাখতে কিছুটা হলেও একাডেমিক কার্যক্রমে সহায়ক হবে বলে আমি মনে করি। তো এই করোনাকালীন সময়ে সবাইকে নিরাপদ থেকো, সকলকে নিরাপদ রেখো। আল্লাহ হাফেজ।